নিয়ে আলোচনা করব সেই জিনিসটা হচ্ছে একটা অক্ষকে ধরো একটা বৃত্ত ছেদ করলো। সো এই যে এই অংশটার আসলে পরিমাপটা কতটুকু এটা নিয়ে আমরা আলোচনা করব। ধর একটা বৃত্ত আছে, সেই বৃত্তের পাশ দিয়ে একটা রেখা স্পর্শ করে চলে গিয়েছে, ঠিক আছে। সেই রেখাটা স্পর্শ করার কোনো কন্ডিশন বা শর্ত আছে কিনা সেই জিনিসটা নিয়ে আমরা আলোচনা করব। তার পাশাপাশি আমরা এটাও আলোচনা করব যে এই যে একটা বিন্দু থেকে আমি একটা স্পর্শক আঁকলাম, এই স্পর্শকের দৈর্ঘ্যটা আসলে ঠিক কতটুকু, ঠিক আছে। সো অনেক ইন্টারেস্টিং একটা ক্লাস এখন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সো তোমরা যারা যারা জয়েন করছো আজকের এই লাইভ ক্লাসটিকে বেশি বেশি করে শেয়ার করো এবং সেই একই সাথে তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে ট্যাগ করে দাও, যাতে করে তোমাদের ফ্রেন্ডরাও এই লাইভ ক্লাসে আমাদের সাথে জয়েন করতে পারে এবং পরবর্তীতে তোমরা তোমাদের ফ্রেন্ডদের সাথে এই লাইভ ক্লাসটি নিয়ে আলোচনা করতে পারো, ঠিক আছে। সো তোমরা কমেন্ট করতে থাকো যে কে কোন জায়গা থেকে আমাদের সাথে অংশ নিচ্ছে এবং আমরা আমাদের ক্লাসের মধ্যে আস্তে আস্তে করে প্রবেশ করছি, ঠিক আছে। সো আমরা যে জিনিসটা নিয়ে প্রথমেই আলোচনা করবো একদম শুরুতে, যেটি আগের লাইভ ক্লাসে আমরা প্রথমে যে জিনিসটা নিয়ে আলোচনা করিনি, সেটা হচ্ছে যে একটা বৃত্ত ধরো, এটা হচ্ছে একটা কার্টেশিয়ান স্থানাঙ্ক ব্যবস্থা, একটা বৃত্ত আমি আঁকলাম। সো এই বৃত্তটা ধরলাম, আমরা কি জানি এটা হচ্ছে এক্স অক্ষ আর এটা কি ওয়াই অক্ষ, তাই না। সো এখন আমি বললাম যে এই বৃত্তটা আঁকার পরে এই বৃত্ত তো এই এক্স অক্ষকে এই দুটো বিন্দুতে ছেদ করেছে, রাইট। আবার একইভাবে ওয়াই অক্ষকে এই দুটো বিন্দুতে ছেদ করেছে। সো আমি ধরো প্রশ্ন করলাম তোমাদেরকে, বলো তো এখানে আসলে যে ছেদ করলো এই কতটুকু ছেদ করলো। সো তোমরা তখন আমাকে কি প্রশ্ন করবে বলতে পারো? তোমরা তখন আমাকে যেই প্রশ্নটি করবে সেটি হচ্ছে এই ছেদ করার জন্য আমি যে সার্কেলের কথা বলছি সেই সার্কেলের ইকুয়েশনটা আমাদের দেন। তাহলে ইকুয়েশনটা যদি আমরা তোমাদেরকে দেই, আমি একটু আগের ক্লাসেই বলেছি যে একটা ইকুয়েশন থেকে কিভাবে ইনফরমেশন বের করতে হয়, তাই না। সো তোমাদের এই ইনফরমেশনটা দরকার। সো সবার আগে দরকার কি একটা ইকুয়েশন দরকার। সো আমরা কি জানি? আমরা জানি যে বৃত্তের সাধারণ সমীকরণের যে সমীকরণটা আসলে কি, সাধারণ সমীকরণ আমরা জানি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টুয়াইস জি এক্স প্লাস টুয়াইস এফ ওয়াই প্লাস সি ইকুয়াল টু 0। এটা হচ্ছে একটা বৃত্তের সাধারণ সমীকরণ। সো এই বৃত্তের সাধারণ সমীকরণটা আমি তোমাদেরকে দিয়ে দিয়েছি, ঠিক আছে। সো যদি আমি সাধারণ সমীকরণটা তোমাদেরকে দিয়ে দেই, এরপরে কি তোমরা আমাকে বলতে পারবে যে খণ্ডিত অংশের পরিমাপটি কতটুকু? সো যেন বলতে পারো সেই জন্য যে সূত্রটা সেটা হচ্ছে এই যে বৃত্তটা, এই বৃত্তটার এক্স অক্ষের খণ্ডিতাংশ হবে কি বলতে পারো? এক্স অক্ষের খণ্ডিতাংশের যে মানটা বা পরিমাপটা সেটা হবে 2√g² - c। আমি আবারও বলছি 2√g² - c। এটা হচ্ছে এক্স অক্ষের খণ্ডিতাংশ, ঠিক আছে। তাহলে একইভাবে আমি যদি বলি ওয়াই অক্ষের খণ্ডিতাংশ কতটুকু, এটা হবে √f² - c। তার মানেটা আসলে কি? আমরা তো এই কথাগুলো বলেই থাকি, তাই না, বাট এর প্র্যাকটিক্যাল একটা যদি এক্সাম্পল দিই তাহলে তোমরা বুঝতে পারবে। ধরো আমি একটা ইকুয়েশন দিলাম তোমাকে, x² প্লাস y² প্লাস 4x প্লাস 6y প্লাস c ইকুয়াল টু 0। সো আমি এই ইকুয়েশনটা তোমাদেরকে দিলাম এবং তোমাদেরকে বললাম যে এক্স অক্ষের এই যে সার্কেলটা যখন আমি আঁকবো তখন এই সার্কেলটা এক্স অক্ষকে খণ্ডন করবে কোনো একটা জায়গায়। সো ওই অংশটার পরিমাপটুকু কতটুকু, ঠিক আছে। সো তোমরা তখন আমাকে এখানে সি এর জায়গায় আমি 1 দিলাম, এটা মান দরকার। সো তখন আমার এক্স অক্ষের যে খণ্ডিতাংশ, হ্যাঁ, এক্স অক্ষের খণ্ডিতাংশের মান কতটুকু হবে আমরা জানি 2√g²। এখন এখানে জি এর মান কত বলতে পারো? এখানে দেখো এটার সাথে মিলালে এখানে জি এর মান হবে 2 আর এখানে এফ এর মান কত হবে? এফ এর মান হবে 3। তাহলে এটা হবে এক্স অক্ষের খণ্ডিতাংশ হবে 2² মাইনাস সি এর ভ্যালু কত? সি হচ্ছে এখানে 1। তার মানে 2² - 1 এর অর্থটা হচ্ছে এখান থেকে আমরা কি পাবো? এখান থেকে আমরা পাবো 2 × √3, ঠিক আছে। এটা আমরা কি পেলাম? এক্স অক্ষের খণ্ডিতাংশ, ঠিক আছে। ঠিক একইভাবে তোমরা আমাকে বলো তো ওয়াই অক্ষের খণ্ডিতাংশটি কতটুকু হবে? ওয়াই অক্ষের খণ্ডিতাংশ হবে একইভাবে 2√f²
মাইনাস সি, তার মানে এটা হবে 2√3² মাইনাস 1, তার মানে হবে 2√8, যেটাকে আমরা লিখতে পারি 4√2। সো আমরা আশা করি খণ্ডিতাংশ একটা ইকুয়েশন, এই যে ইকুয়েশনটা দেওয়া আছে আমাদের কাছে, এই ইকুয়েশন থেকে এই বৃত্তটা আসলে অক্ষগুলোকে কিভাবে খণ্ডিত করবে এবং সেই খণ্ডিতাংশের দৈর্ঘ্যটা কতটুকু হবে সেই জিনিসটা তোমরা বুঝে ফেলতে পেরেছো। ঠিক আছে, সো এখন তোমাদেরকে আমরা একটা প্র্যাকটিক্যাল ম্যাথ দিব। তবে তার আগে দেখছি আমাদের সাথে কারা কারা জয়েন করেছে। আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে ইতিমধ্যে ঢাকা কলেজ থেকে ইরফান চৌধুরী জয়েন করেছে, মাজহারুল আলোক কুষ্টিয়া থেকে, রহিম রিজভি চিটাং থেকে আমাদের সাথে জয়েন করেছে। তোমাদেরকে অনেক অনেক স্বাগতম জানাচ্ছি আজকের এই ক্লাসটিতে। ঠিক আছে, আমরা দেখতে পাচ্ছি রৌনক, ফাহিম, রাহুল, শাহরিয়ার সালিহিন তারা আমাদের সাথে জয়েন করেছে এবং তাদের আমাদের এই লাইভ ক্লাসটিতে জয়েন করছে। আমরা দেখতে পাচ্ছি মারজান, বাঁধন, লিমন, নূর ফাতিহা, তাহিয়াত, রাজ বর্মন তারা লিখেছে 4√2। খুব চমৎকার ভাবে তারা আমাদের এই প্রবলেমটির সলিউশনটি দিতে পেরেছে। সো তোমাদেরকে অনেক অনেক কংগ্রেচুলেশন। ঠিক আছে, সো এখন আসো আমরা আমাদের পরবর্তী যে তোমাদেরকে একটা ম্যাথ প্র্যাকটিসের জন্য দিব সেই প্র্যাকটিস ম্যাথের দিকে আমরা চলে যাই। ঠিক আছে, এখন আমি তোমাদেরকে যেই ইকুয়েশনটা দিব খেয়াল করো, এই ইকুয়েশনটা হবে, ধরো x² প্লাস y² প্লাস 6x মাইনাস 8y প্লাস 1 ইকুয়াল টু 0। সো তোমরা আমাকে ঝটপট বলে ফেলো তো, এই সার্কেলটা যখন এক্স অক্ষকে ছেদ করবে বা ওয়াই অক্ষকে ছেদ করবে, সো এই এক্স অক্ষের খণ্ডিতাংশ কত হবে? ঝটপট আমাকে উত্তরটা দিয়ে দাও যে এক্স অক্ষের খণ্ডিতাংশ কত হবে। খুব দ্রুত আমাকে বলো। তোমাদের জন্য হিন্টসটা হচ্ছে এক্স অক্ষের খণ্ডিতাংশটা আমরা পাবো 2 × √g² মাইনাস সি থেকে। খেয়াল করো, তোমরা খুব তাড়াতাড়ি হচ্ছে আমাদেরকে প্রবলেমটা সলভের দিকে এগিয়ে যাও, যে আমরা এখান থেকে জি এর মানটা ফার্স্টে আমাদেরকে বের করতে হবে এবং সেকেন্ডে আমাদের যে জিনিসটা বের করতে হবে সেটা হচ্ছে সি এর ভ্যালুটা কত। জি এবং সি এর ভ্যালুটা যদি তোমরা বের করে ফেলতে পারো, ইন দ্যাট কেস কিন্তু তোমরা খুব তাড়াতাড়ি এই খণ্ডিতাংশের মানটি বের করে ফেলতে পারবে। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে ইরফান চৌধুরী, মিনহাজুল আবেদিন, জোসেফিন দীপা, সিনহা দীপ তারা সঠিক উত্তরটি দেওয়ার চেষ্টা করেছে। ঠিক আছে, সো সঠিক উত্তরটি যদি তারা দিয়েছে, আমরা খেয়াল করবো যে এই সঠিক উত্তরটা কি আসলেই সঠিক উত্তর হয়েছে কিনা। ঠিক আছে, সো চলো আমরা এখন এই প্রবলেমটা সলভের দিকে যাই। ঠিক আছে, সলভের দিকে আমরা যাই। সো খেয়াল করো, ফার্স্টে আমরা বের করি জি এর মান কত। এখান থেকে খুব ইজিলি আমরা বুঝতে পারছি জি এর ভ্যালু হচ্ছে এখানে 3 এবং এফ এর ভ্যালু কত? এফ এর ভ্যালু হচ্ছে এখানে -4 এবং আমরা দেখতে পাচ্ছি সি এর ভ্যালু হচ্ছে 1। তার মানে এক্স অক্ষের খণ্ডিতাংশ ইকুয়াল টু হবে 2 × √g²। জি এর ভ্যালু কত? 3² মাইনাস 1। সো 3² মাইনাস 1 যদি হয় তার মানে হচ্ছে আমরা কি পাবো? 2√8। সো আমরা দেখতে পাচ্ছি যে, এবং এটাকে আরেকটু সলভ করলে আমরা পাবো 4√2। সো আমরা দেখতে পাচ্ছি তোমাদের মধ্যে যারা যারা 2√8 বা 4√2 দিয়েছো তাদের উত্তরটা একদম সঠিক হয়েছে। ঠিক আছে, সো অনেক অনেক কংগ্রেচুলেশন সঠিক উত্তরটা দেওয়ার জন্য। এবারে তোমরাই, এই যে তোমরা সঠিক উত্তরটা দিলে না খুব তাড়াতাড়ি, তোমরাই আমাকে বলো ওয়াই অক্ষের খণ্ডিতাংশ কত হবে। খুব দ্রুত দেখো, এফ এর ভ্যালুটা ইতিমধ্যে আমরা বের করে ফেলেছি, সি এর মানটাও আমরা জানি। সো চটপট তোমরা আমাদের হিন্ট যেটা আছে সেই হিন্টটা দেখো এবং সেটা দেখে আমাকে ঝটপট জানিয়ে দাও যে ওয়াই অক্ষের খণ্ডিতাংশের মান কত হবে। আমরা দেখতে পাচ্ছি যে অনেকেই সঠিক উত্তরটা দেওয়ার চেষ্টা করছে। তোমাদের উত্তরের জন্য আমরা অপেক্ষা করছি। ইরফান চৌধুরী আমাদেরকে লিখেছে 2√15। তোমার উত্তরটা সঠিক হয়েছে কিনা আমরা খেয়াল করবো। আমরা মিনহাজুল আবেদিনকে দেখতে পাচ্ছি ইতিমধ্যে আমাদের সাথে জয়েন করছে সাইম আলম প্রিমা। অনেক অনেক স্বাগতম তোমাকে আমাদের ক্লাসটিতে জয়েন করার জন্য। আশা করি কে কোন জায়গা থেকে জয়েন করছো তোমরা তাড়াতাড়ি আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করো এবং আমাদের এই লাইভ ক্লাসটিকে বেশি বেশি করে শেয়ার করো, যাতে করে তোমরা তোমাদের ফ্রেন্ডদের মাঝে এই লাইভ ক্লাসটিকে ছড়িয়ে দিতে পারো। আমরা দেখতে পাচ্ছি সুষমা রানী, সিনহা দীপ, আখলাখ আরিয়ান,
তারা সবাই লিখেছে 2√15। সো খেয়াল করি যে আমাদের এই উত্তরটা সঠিক হয়েছে কিনা, ঠিক আছে। সো খেয়াল করে এখানে হবে 2 × x², তার মানে -4², আর c এর মান 1, সো -1, তার মানে এটা হচ্ছে 16, আর এটা -1 করলে হবে কত, 15। সো তোমরা যারা উত্তরটা দিয়েছিলে 2√15, তোমাদের উত্তরটা একদম সঠিক হয়েছে। সো তোমাদেরকে অনেক অনেক কংগ্রেচুলেশন সঠিক উত্তরটি দেওয়ার জন্য। আমি দেখতে পাচ্ছি আরো অনেকে আমাদেরকে সঠিক উত্তর দিয়েছে। আমরা দেখতে পাচ্ছি আল মামুন দিয়েছে সঠিক উত্তর 2√15। আমরা দেখতে পাচ্ছি যে জুবাই লিখন যুব লিখেছে যে ভাই একটা কাজে ছিলাম। হ্যাঁ কাজে ছিলে, কিন্তু এখন কিন্তু তুমি আমাদের ম্যাথ ক্লাসে রয়েছো। সো ম্যাথ ক্লাসে এখন জয়েন করেছো, কোনো সমস্যা নেই, অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি আমাদের ম্যাথ ক্লাসটিতে। সো আমাদের এই প্রবলেমটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। যারা নতুন ভাবে জয়েন করলে তাদের জন্য আরেকটা ম্যাথ এখন আমি দিব। সো সেই ম্যাথটা কি হবে, এই ম্যাথে আমি যে ইকুয়েশনটা দিব সেই ইকুয়েশনটা হচ্ছে x² + y² মাইনাস হচ্ছে 10x + 16y - 2 = 0। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের নতুন যে সার্কেল সেটার ইকুয়েশন। ঠিক আছে, সো তোমরা এখন ঝটপট আমাকে বলো তো, যে খেয়াল করো আমি কি বলছি, y অক্ষের খণ্ডিতাংশ কত? খুব ঝটপট আমাকে বলো যে y অক্ষের খণ্ডিতাংশ কত? ঠিক আছে, খুব দ্রুত তোমাদের জন্য হিন্টস দেখো তো, এর মধ্যে কোনটা x কোনটা y এখন আমি আর বলে দেব না। ঠিক আছে, সো তোমরা ডিসাইড করো যে এখানে কোন সূত্রে তোমরা কোন ভ্যালুটা বসাবে। সো তাড়াতাড়ি আমাদেরকে উত্তর দাও। আমি দেখতে পাচ্ছি যে নুসরাত ইসলাম লিখেছে যে মিস করেছি। সো না, তুমি কোনো কিছুই মিস করনি, যতটুকু মিস করেছো সেটাও কিন্তু এখন আমরা আবার বোঝানোর চেষ্টা করছি যে একটা ইকুয়েশন দেওয়া থাকলে সেটার x অক্ষের খণ্ডিতাংশ হবে 2√g² - c, এবং y অক্ষের খণ্ডিতাংশ হবে 2√f² - c। ঠিক আছে, সো চলো তোমরা সলভ করো এবং আমরা দেখি যে কোন দিকে আগাচ্ছে। আমরা একটু বের করার চেষ্টা করি যে জি এর ভ্যালু কত। সেখান থেকে আমরা জি এর ভ্যালু যেটা পাবো সেটা হবে -5, এবং আমরা যদি এফ এর ভ্যালু বের করি, এফ এর ভ্যালু কত হবে দেখো তো, এফ এর ভ্যালু হবে 8। এফ এর ভ্যালু যদি 8 হয় এবং সি এর ভ্যালু হচ্ছে -2, রাইট? তো এখন খেয়াল করো তাহলে আমার ফাইনাল অ্যান্সার কি হবে। আমার ফাইনাল যে অ্যান্সারটা হবে y অক্ষের খণ্ডিতাংশ ইকুয়াল টু হবে 2 × √f²। এফ এর মান কত, 88, সরি এফ এর মান হচ্ছে শুধু 8² - c, এখানে - c বলতে হচ্ছে -2, তার মানে এটা হয়ে যাবে +2। তার মানে সঠিক যে উত্তরটা হবে সেই সঠিক উত্তরটা হবে হচ্ছে 2√66। ঠিক আছে, সো তোমরা যারা যারা লিখেছো 2√66 তোমাদের উত্তর একদম সঠিক হয়েছে। এখন কথা হচ্ছে অনেকেই আমরা দেখতে পাচ্ছি উত্তর দিয়েছে 2√18। সো তোমরা কি আসলে অন্য জিনিস বের করেছো? খেয়াল করি আমরা x অক্ষের খণ্ডিতাংশ কত হবে, ঝটপট তোমরা বের করে ফেলো তো। x অক্ষের খণ্ডিতাংশ কত হবে খেয়াল করো, g এর মান কত, -5, তাই না? তার মানে -5², তারপরে কি হয়, -5² করলে কি হবে বলতে পারো তোমরা? -5² কে যদি আমরা এখন +2 করি তাহলে ফাইনালি আমরা পাবো 2 কত? তোমরা ঝটপট আমাকে উত্তরটা দেওয়ার চেষ্টা করো তো, যে জি এর খণ্ডিতাংশের মান কত হবে। খুব দ্রুত আমাকে উত্তরটা দেওয়ার চেষ্টা করো। ঠিক আছে, আমরা তোমাদের সঠিক উত্তরের জন্য কিন্তু অপেক্ষা করছি। আমরা দেখতে পাচ্ছি অনেকেই সঠিক উত্তরটা দেওয়ার চেষ্টা করেছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে হচ্ছে সুষমা, শাহরিয়ার, মিনহাজুল আবেদিন তার আগের সঠিক উত্তরটি দেওয়ার চেষ্টা করেছে, এবং অনেকেরই উত্তরটি সঠিক হচ্ছে। যারা 2√66 লিখেছে তাদের উত্তরটা একদম সঠিক হচ্ছে। y অক্ষের খণ্ডিতাংশ হচ্ছে 2√66। আমরা দেখতে পাচ্ছি যে সারা সুপ্রি, উদয় খান, সিনহাদীপ, আল মামুন, নূর ফাতিহা, তাহিয়াত, তারা সবাই সঠিক উত্তরটি দিয়েছে। সেটা হবে 2√27, অর্থাৎ x অক্ষকে এই সার্কেলটা 2√27, অর্থাৎ এই যে এতটুকুর যে ভ্যালুটা সেটা হবে 2√27, এবং এই যে অংশটা এটার ভ্যালু কত হবে বলতে পারো, এটার ভ্যালু ছিল 2√15।
66। তো যারা যারা সঠিক উত্তর দিয়েছে তোমাদেরকে সবাইকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি, ঠিক আছে। তো চলো তোমরা সঠিক উত্তর দিতে থাকো, এবং এর পর্যায়ে আমরা আমাদের পরের যে টপিকটা, সেই টপিকে আমরা চলে যাব। খুবই ইন্টারেস্টিং স্পর্শকের একটা টপিকে এখন আমরা চলে যাব। সো স্পর্শক জিনিসটা আসলে কি? স্পর্শক জিনিসটা হচ্ছে খুবই মজার একটা ব্যাপার। খেয়াল করো, তোমরা তো আজকে তো বাংলাদেশের ক্রিকেট খেলা আছে, তাই না? বাংলাদেশ খেলছে ক্রিকেট। সো বাংলাদেশ, তোমাদের কাদের কাদের মনে হয় যে আজকের খেলায় বাংলাদেশ জিতবে? যাদের যাদের মনে হয় আজকের খেলায় বাংলাদেশ জিতবে তারা কমেন্ট করো ইয়েস জিতবো, ঠিক আছে। আর যারা মনে হচ্ছে যে না আজকে মনে হয় বাংলাদেশ জিতবে না, হ্যাঁ, তারা কমেন্ট করো আরেকদিন জিতবো, ঠিক আছে। দ্রুত কমেন্ট করতে থাকো, দেখি যে আসলে আজকে জিতবোর সংখ্যা বেশি নাকি আরেকদিন জিতবোর সংখ্যা বেশি, ঠিক আছে। খুব দ্রুত তোমরা কমেন্ট করতে থাকো। বাংলাদেশের খেলা হচ্ছে, আমরা সবাই চাই বাংলাদেশ আজকে জিতুক। সো তোমরা কমেন্ট করো, এবং আমরা এই বাংলাদেশের খেলার সাথে কিন্তু স্পর্শকের একটা খুব ইম্পর্টেন্ট একটা রিলেশন আছে কিনা এটা আমরা একটু দেখার চেষ্টা করবো, ঠিক আছে। সো তোমরা কমেন্ট করো। আমরা অনেকেই দেখতে পাচ্ছি যে অনেক জোরে বলেছে যে ইয়েস জিতবই। আমরা দেখতে পেয়েছি যে মোহাম্মদ মাহেদি, সে বলেছে ইয়েস জিতবো। লিমন স্যাম বলেছে জিতবো। আল মামুন বলছে ইয়েস জিতবো। হ্যাঁ, আমরাও চাই যে ইয়েস আজকে বাংলাদেশের 16 কোটি মানুষ জিতবে, ঠিক আছে। চলো এখন আমরা দেখি যে আসলে স্পর্শকের একটা প্র্যাকটিক্যাল জায়গা থেকে ধারণা দিই। ধরো এখানে হচ্ছে সাকিব আল হাসান দাঁড়িয়ে আছে, ঠিক আছে। তো তার হাতে কি আছে? একটা ব্যাট আছে, তাই না? তো সে হচ্ছে ক্রিকেট খেলছে। তো তার হাতে একটা ব্যাট আছে। তো এই ব্যাটটাতে সে এখন একটা বল, ঠিক আছে, এই যে একটা বল এখানে লাগলো, ঠিক আছে। এখন খেয়াল করো, এই বলটা ঠিক এই মুহূর্তে, ধরো সে যখন বলটাকে জাস্ট মেরেছে, হ্যাঁ, ঠিক সেই মোমেন্টে বলটার অবস্থা কেমন বলতে পারো? একটু জুম করে যদি আমরা দেখি, এটা ধরলাম আমার ব্যাট। সো বলটা জাস্ট এই জিনিসটাকে যদি আমি উপর থেকে দেখি, আমরা দেখবো এভাবে আছে, এবং আমি যদি হচ্ছে এই ভিউতে দেখি, ব্যাটটা ধরলাম এভাবে আছে, এখানে জাস্ট বলটা উপরে আছে, হ্যাঁ। তার মানে কি দেখো, জাস্ট স্পর্শ করে আছে, রাইট, জাস্ট স্পর্শ করে আছে। তার মানে বলের ভিতরে কিন্তু ব্যাটের কোনো অংশ নেই, বা বলের কোনো অংশ কিন্তু ব্যাটের ভিতরে নেই, একটা লেয়ারের মধ্যে জাস্ট স্পর্শ করে আছে। ঠিক এইভাবেই আমরা যদি বৃত্তের কথা চিন্তা করি, এই একটা রেখা আঁকলাম, সেই রেখাটা যদি একটা বৃত্তকে জাস্ট স্পর্শ করে যায়, তার মানে যে ছেদ করে কিন্তু যায়নি, ঠিক আছে, এটা না, ছেদ করে যাচ্ছে না, জাস্ট স্পর্শ করে যাচ্ছে, হ্যাঁ। সো তখন আমরা এই রেখাটাকে বলবো এই সার্কেলটার স্পর্শক, ঠিক আছে, বুঝতে পেরেছো? তখন আমরা বলবো যে এই রেখাটা এই বৃত্তটার উপর কি একটা স্পর্শক, ঠিক আছে। সো আসো আমরা কয়েকটা খুব সাধারণ কনসেপ্ট জানার চেষ্টা করি। আমরা দেখতে পাচ্ছি যে অনেকেই কমেন্ট করেছে যে আজকে জিতবো, ইয়েস জিতবো। আসলে এই যে আমরা যেমন তোমাদের এই কমেন্টগুলো থেকে তোমরা যখন একটা রেসপন্স করো, একটা প্রবলেম সলভ করো, ঠিক সেই মুহূর্তটাতে যেমন আমরা ক্লাসটাকে আরো কন্টিনিউ করার একটা ইন্সপিরেশন পাই বা অনুপ্রেরণা পাই, একইভাবে বাংলাদেশের যে 11 জন বাঘ এখন মাঠের মধ্যে আছে, তারাও কিন্তু তোমাদের জিতবো বলে চিৎকারেই কিন্তু তারা অনুপ্রেরণা পায়, ঠিক আছে। সো আমরা তাদেরকে যেমন অনুপ্রেরণা দেব, ঠিক একইভাবে নিজেদের জীবনে খুব ভালো মতো লেখাপড়া করে আমরা কিন্তু এই দেশের নামটাই, এই বাংলাদেশের নামটাই অনেক অনেক বেশি উজ্জ্বল করব, ঠিক আছে। তো চলো বাংলাদেশের নামটা উজ্জ্বল করব, এই প্রত্যয়টা বুকে নিয়ে আমরা এখন আমাদের এই প্রবলেমটা সলভের দিকে এগিয়ে যাই। দেখো, এটা হচ্ছে একটা সার্কেল, যেটা সেন্টার ধরলাম এই পয়েন্টটা, ঠিক আছে। সো এই সার্কেলের ধরলাম এখানে একটা বিন্দু আছে, হ্যাঁ, যে বিন্দুর দিয়ে একটা রেখা চলে গিয়েছে জাস্ট বৃত্তের উপরে, ঠিক আছে। সো এই যে বিন্দুটা, যে বিন্দুতে এই রেখাটা এই বৃত্তকে স্পর্শ করেছে, হ্যাঁ, এই বিন্দুটাকে আমরা বলবো স্পর্শ বিন্দু, ঠিক আছে, স্পর্শ বিন্দু। এই যে রেখাটা আমাকে স্পর্শ করে চলে গেল বৃত্তটাকে, সেটাকে আমরা বলবো স্পর্শক, ঠিক আছে। আর এই স্পর্শ বিন্দু দিয়ে যদি আমরা এখানে একটা লম্ব আঁকি, লম্ব লাগবে মানে কেন্দ্রকে যোগ করে দিই, তাহলে এই রেখাটা, এই দুটো বিন্দুর রেখাটা কিন্তু এই স্পর্শকের উপর কি হবে? লম্ব হবে, বা এই কোণটা হবে 90 ডিগ্রি, ঠিক আছে।
এই জিনিসটাকে আমরা বলবো অভিলম্ব। ঠিক আছে, তো তোমরা আশা করি বুঝতে পেরেছো যে কোনটার কি পরিচয়, কোনটা আমার স্পর্শবিন্দু, কোনটা স্পর্শক আর কোনটা অভিলম্ব। এখানে এই পয়েন্টটা হচ্ছে স্পর্শবিন্দু, এটা হচ্ছে স্পর্শক এবং এটা হচ্ছে অভিলম্ব। ঠিক আছে, ক্লিয়ার? সো এটা যদি তোমাদের কাছে ক্লিয়ার হয়, ইন দ্যাট কেস আসো যে একটা রেখার নর্মাল ইকুয়েশন আমরা কি জানি, যে কোনো একটা সরল রেখার y ইকুয়াল টু mx প্লাস c, এটা হচ্ছে যে কোনো একটা রেখার সাধারণ সমীকরণ। ঠিক আছে, ভেরি গুড। আর ধরলাম এই যে সার্কেলটা আমরা আঁকলাম না, এই সার্কেলের ইকুয়েশন ধরলাম আমরা x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার। ঠিক আছে, এটা হচ্ছে আমার যেই সার্কেলটা আঁকলাম সেই সার্কেলটার ইকুয়েশন। এখন এই রেখাটা এই সার্কেলের যদি স্পর্শক হতে হয় তাহলে একটা শর্ত মেনে চলতে হয় বা একটা কন্ডিশন মেনে চলতে হয়। সেই কন্ডিশন বা শর্তটা কি? শর্তটা হচ্ছে যে সি, এই যে সি আছে না, এই সি ইকুয়াল টু হতে হবে প্লাস মাইনাস আর ইন্টু 1√1 প্লাস এম স্কোয়ার। খেয়াল করো, শর্তটা হবে সি ইকুয়াল টু প্লাস মাইনাস r√1 প্লাস এম স্কোয়ার, যেখানে এম হচ্ছে আমার সরলরেখার ঢাল আর আর তো আমরা জানি যে বৃত্তের ব্যাসার্ধ। ঠিক আছে, এই শর্তটা আমাদের কিন্তু অবশ্যই মেনে চলতে হবে। এই দুটার মধ্যে যদি এই সম্পর্কটা থাকে, অর্থাৎ সি এর ভ্যালুটাকে যদি আমরা এই আকারে প্রকাশ করতে পারি, তবেই এই রেখাটা এই বৃত্তে স্পর্শক হবে। ঠিক আছে, এখন আসো একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে তোমাদেরকে ব্যাপারটা বোঝানোর চেষ্টা করি। ধরো একটা সার্কেলের ইকুয়েশন হচ্ছে x স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইকুয়াল টু 25। ঠিক আছে, 25, হ্যাঁ। এবং আমি বলে দিলাম যে যেই রেখাটার কথা বলছি সেই রেখাটা এক্স এক্সিসের সাথে 60 ডিগ্রি উৎপন্ন করে। ঠিক আছে, তার মানে কি? তার মানে হচ্ছে এম এর ভ্যালু কত হবে বলতে পারো? আমরা জানি ঢাল কি, tan 60 ডিগ্রি, তার মানে √3। এখন আমি যদি তোমাকে এই রেখাটার ইকুয়েশন বের করতে বলি, তাহলে ইকুয়েশনটা কি হবে? খেয়াল করো, ইকুয়েশন যেটা হবে y ইকুয়াল টু এই √3 না mx, এই যে mx এর √3x প্লাস c এর ভ্যালু কত? প্লাস মাইনাস r√1 প্লাস m স্কয়ার। তার মানে হচ্ছে প্লাস মাইনাস r এর ভ্যালু কত? এখানে r এর ভ্যালু হচ্ছে, এখান থেকে আমরা পাই r ইকুয়াল টু 5, তার মানে 5√1 প্লাস √3 স্কয়ার, তাই না? তার মানে আমাদের ভ্যালু যেটা হবে y ইকুয়াল টু হবে √3x প্লাস মাইনাস এখানে হবে ভিতরে 4, তার মানে হচ্ছে 10। ঠিক আছে, সো আমাদের ফাইনাল যে ইকুয়েশনটা পাবো সেই ইকুয়েশনটা হবে, সরল রেখা যে ইকুয়েশনটা, সেটা হবে y ইকুয়াল টু √3x প্লাস 10। ঠিক আছে, সো স্পর্শকের যে সাধারণ উপায়টা, যে স্পর্শক আমরা কিভাবে বের করব সেই জিনিসটা হচ্ছে আমরা এভাবে বের করতে পারি। ঠিক আছে, সো চলো এখন আমরা আমাদের পরবর্তী যে কনসেপ্টটা আছে সেই কনসেপ্টের দিকে আমরা চলে যাই। পরবর্তী কনসেপ্ট আসলে কি? পরবর্তী যে কনসেপ্টটা আছে সেই কনসেপ্টটা হচ্ছে বেশ ইন্টারেস্টিং। সেটা হচ্ছে যে ধরো একটা জেনারেল যে ফর্মটা আমরা বললাম একটা সার্কেলের এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টুয়াইস জি এক্স প্লাস টুয়াইস এফ ওয়াই প্লাস সি ইকুয়াল টু 0। এখন আমি বললাম যে এটা তো একটা সার্কেল, এই সার্কেলের বাইরের একটা মানে সার্কেলের ধরো x1 আর y1, এই বিন্দুতে আমি একটা স্পর্শক আঁকবো। এই বিন্দু এমন একটা স্পর্শক আঁকবো যেটা এই বিন্দু দিয়ে যায়। ঠিক আছে, তাহলে ব্যাপারটা হচ্ছে এই বিন্দু দিয়ে যে স্পর্শকটা যায় সেই স্পর্শকের সমীকরণ কি হবে সেই জিনিসটা এখন আমরা বলবো যে সমীকরণটা আসলে কি হবে। ঠিক আছে, সেটার সমীকরণের যেই সেই স্পর্শকের সমীকরণটা হবে x(x1), যেখানে x1 হচ্ছে এই যে বিন্দুর কথা বললাম সেই বিন্দুর x স্থানাঙ্ক হচ্ছে x1। ঠিক আছে, তারপরে হবে y1, যেখানে y হচ্ছে এই বিন্দুর y স্থানাঙ্কটি। ঠিক আছে, প্লাস g ইন্টু x প্লাস x1 প্লাস f ইন্টু y প্লাস
y1 প্লাস হবে c ইকুয়াল টু 0। সো এই জিনিসটা আসলে কি, এই জিনিসটা আমরা মানে এই জিনিসটা দিয়ে আসলে কি বোঝানোর চেষ্টা করছি, খেয়াল করো। যদি এরকম হয় এই পয়েন্টে x1 এর জায়গায় আমি বললাম যে পয়েন্টটা হচ্ছে 2,3, ঠিক আছে, 2,3, তার মানে হচ্ছে 2,3 বিন্দু দিয়ে আমার যেই ইকুয়েশনটা ধরলাম, আমার সার্কেলটা হচ্ছে x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টুয়াইস এক্স প্লাস টুয়াইস ওয়াই প্লাস 1 ইকুয়াল টু 0। তার মানে হচ্ছে এখানে g এর ভ্যালু হচ্ছে 1, f এর ভ্যালু হচ্ছে 1, তাই না? তার মানে আমার ফাইনাল যে স্পর্শকের সমীকরণ হবে x(x1), তাই না? এখানে x1 কত? x1 হচ্ছে 2, তাহলে হবে টুয়াইস x প্লাস থ্রাইস y প্লাস, দেখো g এর ভ্যালু কত? 1, x প্লাস x1 এর ভ্যালু কত? 2 প্লাস 1 ইন্টু y প্লাস 3 প্লাস এখানে 1, c এর ভ্যালু 1 ইকুয়াল টু 0। সো আমাদের ফাইনাল ইকুয়েশন যেটা হবে সেটা হবে টুয়াইস x প্লাস থ্রাইস y প্লাস x প্লাস 2 প্লাস y প্লাস 3 প্লাস 1 ইকুয়াল টু 0, যেটাকে তুমি যদি সিম্পলিফাই করো তাহলে হবে থ্রাইস x প্লাস 4y প্লাস আমরা পাবো 2 3 6 ইকুয়াল টু 0। সো আমাদের যে ফাইনাল ইকুয়েশনটা সরল লেখাটা অর্থাৎ এই স্পর্শকটার সমীকরণ হবে থ্রাইস এক্স প্লাস 4y প্লাস 6 ইকুয়াল টু 0। সো তোমরা আশা করি এই ইকুয়েশনটাকে কাজে লাগিয়ে কিভাবে আমাদের স্পর্শকের সমীকরণটা বের করতে হয় সেই জিনিসটা শিখে গিয়েছো। সো এখন বন্ধু আমরা দেখতে পাচ্ছি যে মিনহাজুল আবেদিন নবীন খুব চমৎকার ভাবে আমি করার আগেই এই প্রবলেমটার উত্তর কিন্তু সে দিয়ে দিয়েছে। তো মিনহাজ, তোমাকে অনেক অনেক কংগ্রেচুলেশন, খুব তাড়াতাড়ি আমাদেরকে প্রবলেমটা সলভ করে দেওয়ার জন্য। আমরা দেখতে পাচ্ছি যে অনেকেই আগের যে উত্তরগুলো আছে সেই উত্তরগুলো খুব চমৎকার ভাবে দিয়েছিল, 10 দিয়েছিল। আমাদের আগের স্পর্শকের শর্ত নিয়ে যে প্রবলেমটা ছিল সেটার সঠিক উত্তর অনেকেই দিয়েছে। আমি দেখতে পাচ্ছি রাজন আহমেদ লিখেছে যে তার ভালো লাগছে ক্লাসটা। হ্যাঁ, আসলে তোমাদের এই ক্লাসটা যে ভালো লাগছে সেটাই কিন্তু আমাদের পাওয়া, ঠিক আছে? সো আমাদের সাথে থাকো এবং আমাদের এই ক্লাসের নেক্সট যে সেগমেন্টটা সেই সেগমেন্টের সাথেই থাকো, কারণ আমরা খুব মজার একটা ব্যাপার এখন তোমাদেরকে শেখানোর চেষ্টা করবো, ঠিক আছে? সো তোমরা একটু বলো তো আমাকে যে আজকে তো আবহাওয়া বিকালের দিকে একটু ভালো ছিল, বা সকালে অনেক গরম ছিল, তাই না? সকালে গরম ছিল নাকি কালকে কোনো একটা টাইমে অনেক গরম ছিল। সো গরমের দিনে তো তোমাদের সবাই আইসক্রিম খেতে ভালো লাগে, রাইট? সো তোমাদের মধ্যে কার কার বলো তো আমাকে যে মানে কোন আইসক্রিম খেতে ভালো লাগে? চকবার খেতে ভালো লাগে, নাকি কোন আইসক্রিম খেতে ভালো লাগে, নাকি কাপ আইসক্রিম খেতে ভালো লাগে? খুব ঝটপট আমাকে কমেন্ট করো তো, কারণ এর পরের প্রবলেমটা কিন্তু কোন আইসক্রিমের একটা প্রবলেম, ঠিক আছে? সো তোমরা কমেন্ট করতে থাকো তো যে কাদের কোন ধরনের আইসক্রিম সবচেয়ে খেতে মজা লাগে। সো আমিও একটু মানে আমার আগের দিনে কিন্তু অনেক বেশি বেশি আইসক্রিম খেতাম, বুঝছো? সো তোমরা কমেন্ট করো, আমি আমার প্রবলেমটা দেখাচ্ছি এবং তখনই তুমি বুঝতে পারো যে আইসক্রিম কেন এত জরুরি এই প্রবলেমটা সলভ করার ক্ষেত্রে। সো তুমি দোকানে গিয়েছো, ঠিক আছে? দোকানে গিয়ে তুমি বললে তোমাকে একটা আইসক্রিম দেওয়ার জন্য। সো আইসক্রিম দিল, আইসক্রিম দেওয়ার পর ঠিক আইসক্রিমের কোণের উপর তোমাকে এভাবে করে একটা আইসক্রিম, এভাবে হচ্ছে আইসক্রিমটা দিল, হ্যাঁ? সো এটা হচ্ছে একটা আইসক্রিম, হ্যাঁ, যেটার এই উপরের অংশটা আমরা ধরলাম একটা সার্কুলার একটা অবস্থায় আছে, ঠিক আছে? সো তোমার ফ্রেন্ড যে আছে সেই ফ্রেন্ড তোমাকে বললো যে এই আইসক্রিমের তো দাম ধরো এখন কত টাকা, ধরো 50 টাকা, ঠিক আছে? তোমার ফ্রেন্ড তোমাকে বললো যে তুমি যদি এই আইসক্রিমের এই যে কোনটা আছে না, যে হেলানো একটা অংশ আছে না, এই হেলানো অংশটার দৈর্ঘ্য যদি আমাকে বের করে দিতে পারো তাহলে সেই 50 টাকা দোকানদারকে দিয়ে দিবে। তার মানে তোমার আর আইসক্রিম খেতে কোনো টাকাই রাখছে না, ফ্রি ফ্রি তোমার ফ্রেন্ড তোমাকে আইসক্রিম খাওয়াচ্ছে। সো ঠিক জীবনের সেই মুহূর্তটাতে তুমি কি ফ্রি ফ্রি একটা আইসক্রিম খেতে পারবে? আমি দেখতে পাচ্ছি যে অনেকেই লিখেছে যে তাদের কোন আইসক্রিম ভালো লাগে। অনেকেই লিখেছে হচ্ছে যে চকবার খেতে ভালো লাগে। আবার ইরফান চৌধুরী লিখেছে আই এম অন ডায়েট, মানে সে হচ্ছে কোনো আইসক্রিম খাবে না। আচ্ছা ইরফান, আসলে তুমি আইসক্রিম
মানে খাওয়া থেকে নিজেকে কন্ট্রোল করছে, এটা কিন্তু আসলে খুব ইন্টারেস্টিং। আমি জীবনে কিন্তু মানে আইসক্রিম পেলে মানে না খেয়ে থাকতে পারি না, ঠিক আছে। তো আমরা দেখতে পাচ্ছি যে তোমার যে প্রশ্নটা ছিল যে তোমরা কি আসলে এই দৈর্ঘ্যটা বের করতে পারবে কিনা, অবশ্যই পারবে যদি এখনকার ক্লাসটা খুব মনোযোগ সহকারে খেয়াল করো। কারণ এখন আমি যে জিনিসটা তোমাদেরকে বুঝাবো সেটা হচ্ছে দূরের একটা বিন্দু থেকে এই বৃত্তের উপর ধরে একটি স্পর্শক আঁকা হলো। এখন যে প্রবলেমটা সেটা হচ্ছে এই স্পর্শকের দৈর্ঘ্য, ধরলাম এটা পি পয়েন্ট আর এটা হচ্ছে টি পয়েন্ট, এটা ও, এই পয়েন্টের স্থানাঙ্ক হচ্ছে x1 y1। সো আমি যদি এই বৃত্তের ইকুয়েশনটা জানি, অর্থাৎ এই যে আইসক্রিমটা ছিল না, এই আইসক্রিমের ইকুয়েশনটা যদি আমি জানি, এই অংশটা এই সার্কুলার পয়েন্টের ইকুয়েশন যদি আমরা জানি, তাহলেই কিন্তু আমরা এই স্পর্শকের দৈর্ঘ্যটা বের করে ফেলতে পারবো, ঠিক আছে। সো দৈর্ঘ্যটা আমরা কিভাবে বের করবো এবং দৈর্ঘ্য বের করার সূত্রটা কি? সূত্রটা খুবই ইজি একটা সূত্র। আমরা জানি যে ধরলাম এই সার্কেলের, এই যে সার্কেল, এটার ইকুয়েশনটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টুয়াইস জি এক্স প্লাস টুয়াইস এফ ওয়াই প্লাস সি ইকুয়াল টু 0। সো এটা যদি সার্কেলের ইকুয়েশন হয় তাহলে এই স্পর্শক বা পিটি, হ্যাঁ, এটার যেই দৈর্ঘ্য, হ্যাঁ, এই পিটি ইকুয়াল টু কত হবে? পিটি ইকুয়াল টু যে জিনিসটা হবে, একদম সহজ একটা ব্যাপার, ঠিক এই এক্স এর জায়গায় তোমরা x1 বসিয়ে দিবে এবং y এর জায়গায় তোমরা y1 বসিয়ে দিবে। এবং তোমরা যদি y এর জায়গায় y1 বসিয়ে দাও, সাথে সাথে কিন্তু আমাদের এই স্পর্শকের দৈর্ঘ্যটা তোমরা বের করে ফেলতে পারবে। কারণ স্পর্শকের দৈর্ঘ্য হচ্ছে তাহলে x1 স্কয়ার প্লাস y1 স্কয়ার প্লাস টুয়াইস g x1 প্লাস টুয়াইস f y1 প্লাস c, ঠিক আছে। খুবই ইজি একটা সূত্র, কিচ্ছু না, যদি সার্কেলের ইকুয়েশনে x এবং y এর জায়গায় x1 এবং y1 বসিয়ে দিবে, তারপরেই তোমরা এই প্রবলেমটা সলভ করে ফেলতে পারবে, ঠিক আছে। যেখানে x এবং y1টা হচ্ছে এই যে এই পয়েন্টটার যেই স্থানাঙ্ক, সেই স্থানাঙ্কটা, ঠিক আছে। সো এখন আসো মজার ব্যাপার, তোমাদের একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিচ্ছি যে আসলে প্র্যাকটিক্যাল এক্সাম্পল থেকে তোমরা কিভাবে সলভ করতে পারবে, ঠিক আছে। সো ধরো আমাদের এবারে যে ইকুয়েশনটা দিব সেটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টুয়াইস প্লাস 4x প্লাস 6y প্লাস 6y প্লাস 1 ইকুয়াল টু 0, ঠিক আছে। সো এখন আমি বললাম যে যে বাইরের বিন্দু থেকে তোমরা আঁকবে সেই বিন্দুটা হচ্ছে ধরলাম আমরা 5 না, আমরা ধরলাম 0,1। এই পয়েন্ট থেকে তোমাদের কি করতে হবে? এই পয়েন্ট থেকে তোমাদের স্পর্শকটা আঁকতে হবে, ঠিক আছে। তার মানে হচ্ছে এই যে এই পয়েন্ট আছে না, এটা হচ্ছে 0,1 আর এটার ইকুয়েশন হচ্ছে এটা। তাহলে এখন তোমরা স্পর্শকটা খুব দ্রুত বের করে ফেলার চেষ্টা করো। তো কিচ্ছু করতে হবে না, এক্স এর জায়গায় জাস্ট 0 বসাবা আর ওয়াই এর জায়গায় 1 বসাবা, ঠিক আছে। সো খুব দ্রুত তোমরা এই প্রবলেমটা সলভ করার চেষ্টা করো এবং তোমরা যখন সলভ করছো আমিও তোমাদেরকে হিন্ট দেওয়ার জন্য আস্তে আস্তে করে প্রবলেমটা সলভ করার চেষ্টা করেছি। সো স্পর্শকের দৈর্ঘ্য হবে রুট ওভার, আমার x1 এর ভ্যালু কত বলো তো? x1 এর ভ্যালু হচ্ছে 0 স্কয়ার প্লাস 1 স্কয়ার প্লাস টুয়াইস g এর ভ্যালু হচ্ছে আমরা এখান থেকে বের করতে পারি 2, সো 2 ইন্টু 2 ইন্টু 0 প্লাস 2 ইন্টু এখানে f এর ভ্যালু কত? 3, g এর ভ্যালু 2 এবং f এর ভ্যালু আমরা পাচ্ছি এখান থেকে 3, সো 2 ইন্টু 3 ইন্টু 1 প্লাস 1, ঠিক আছে। সো ফাইনালি আমরা যে ভ্যালুটা পাবো, আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি অনেকেই সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করছে। সো আমরা দেখি তো তাদের উত্তরটা সঠিক হয়েছে কিনা। আমরা পাবো 1 প্লাস 6 প্লাস 1, তার মানে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে রুট ওভার 8, যেটাকে আমরা বলতে পারি 2√2। সো আমাদের ফাইনাল যে অ্যান্সারটা সেটা হচ্ছে 2√2। আমরা দেখতে পাচ্ছি যে নূর ফাতিহা, শাহরিন সালেহিন, সিনহা দ্বীপ, জুবায়ের লিখন, রাজ বর্মন, নূর ফাতিহা, মাইশা জামান,
মিনহাজুল আবেদিন, জুবাইর লিখন, সবাই সঠিক উত্তরটি দিয়েছে। তো তোমরা যারা সঠিক উত্তরটি দিয়েছো তোমাদেরকে অনেক অনেক কংগ্রেচুলেশন, কারণ তোমরা আমি ম্যাথটা শেষ করার আগেই কিন্তু সঠিক উত্তরটা দিয়ে দিতে পেরেছো, ঠিক আছে? তো এটা কিন্তু অবশ্যই খুব জরুরি, কারণ ঝটপট উত্তর দেওয়াটা খুবই ইম্পর্টেন্ট। তোমাদের প্রশ্ন থাকতে পারে যে ঝটপট উত্তর দেওয়াটা কেন এত ইম্পর্টেন্ট। আচ্ছা তোমরা আমাকে বলতো, তোমরা উসাইন বোল্টের নাম শুনেছো না? উসাইন বোল্টের নাম তো তোমরা সবাই শুনেছো, রাইট? উসাইন বোল্ট আর তোমার মধ্যকার পার্থক্য কতটুকু তোমরা কি জানো? অথবা তোমরা তো মাইকেল ফেলপসের নাম শুনেছো, তাই না? সো তাদের থেকে তোমাদের পার্থক্যটা আসলে কতটুকু বলতে পারো? বিশ্বাস করবে না, তোমাদের সাথে তাদের পার্থক্যটা হচ্ছে মাত্র 5 থেকে 7 সেকেন্ডের। জাস্ট এই মানুষগুলো এত দ্রুত দৌড়ায় বা এত দ্রুত সাঁতার কাটে, তোমরা জাস্ট ওদের চেয়ে কতটুকু পিছিয়ে আছো জানো? জাস্ট 5 থেকে 7 সেকেন্ড। এই 5 থেকে 7 সেকেন্ডই কিন্তু ডিসাইড করে দেয় যে কে কত সফল হতে পারে। জাস্ট খেয়াল করো তো, যে 10 সেকেন্ড বা 9 সেকেন্ডের মধ্যে তোমরা দৌড়াতে পারো না, হয়তো 14 বা 15 সেকেন্ডে পারো, বাট এই 6 সেকেন্ডের জন্যই সে অলিম্পিকে সেরা, অথচ তোমরা এখনো সেই জায়গায় যেতে পারোনি। তার মানেটা হচ্ছে এই সামান্য সময়ের ইম্পর্টেন্স বা সিগনিফিকেন্সটা কিন্তু অনেক অনেক বেশি, ঠিক আছে? সো এই একইভাবে এই একটা ম্যাথ, এই ম্যাথটা তোমরা যদি খুব তাড়াতাড়ি সলভ করতে পারো, সেটার সিগনিফিকেন্স কিন্তু অনেক অনেক বেশি, ঠিক আছে? সো তোমরা চেষ্টা করবে যে এই ম্যাথগুলো খুব তাড়াতাড়ি সলভ করার জন্য। এখন প্রশ্নটা হচ্ছে কখন তোমরা খুব তাড়াতাড়ি ম্যাথটা সলভ করতে পারবে? যখন তোমরা বেশি বেশি করে প্র্যাকটিস করবে। কারণ এই মানুষগুলো, তোমাদের আশেপাশে যে মানুষগুলো জীবনে অনেক সফল হয়েছে, সেই মানুষগুলো কিন্তু সফল হয়েছে তাদের পরিশ্রমের দ্বারা, তাদের প্রচেষ্টার দ্বারা, তাদের অনুশীলন বা প্র্যাকটিসের দ্বারা। সো প্র্যাকটিস কিন্তু তোমাদেরকে অবশ্যই করতে হবে, এবং তোমরা যদি সঠিক সময়ে প্র্যাকটিস করতে পারো এবং সঠিকভাবে প্র্যাকটিস করতে পারো, অ্যাট দ্যাট মোমেন্ট কিন্তু তোমরা জানতে পারবে যে একটা ম্যাথ কত তাড়াতাড়ি সলভ করা যায়, ঠিক আছে? সো তোমরা এভাবে ম্যাথগুলো সলভ করার চেষ্টা করবে, এবং খুব দ্রুত যদি তোমরা একটা ম্যাথ সলভ করতে পারো, কেবলমাত্র ঠিক ওই টাইমটাতেই কিন্তু তোমরা খুব চমৎকারভাবে প্রবলেমগুলোর ক্ষেত্রে সলভের ক্ষেত্রে সফল হতে পারবে, ঠিক আছে? সো এই যে প্রবলেমটা, এরপরে আমাদের যে লাস্ট প্রবলেমটা তোমাদেরকে দিব, এই ম্যাথটাই তোমাদের আরেকটা প্র্যাকটিসের ম্যাথ তোমাদেরকে দিব। আমাদের আজকের লাস্ট যে ম্যাথটা, সেই ম্যাথটা হচ্ছে একটা ইকুয়েশন তোমাদেরকে দিচ্ছি, যে ইকুয়েশনটা হচ্ছে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 6x মাইনাস 8y প্লাস 1 ইকুয়াল টু 0। এটা হচ্ছে একটা সার্কেলের ইকুয়েশন, এবং যে বিন্দু থেকে স্পর্শক আঁকা হবে সেই বিন্দুটি হচ্ছে 1,1, ঠিক আছে? অর্থাৎ এই বিন্দুটির স্থানাঙ্ক হচ্ছে 1,1। তো খুব তাড়াতাড়ি আমাকে একটু বলো তো যে স্পর্শক অর্থাৎ পিটি এর মানটা আসলে কত হবে? এটা হচ্ছে আজকের লাস্ট যে ম্যাথটা তোমাদের দিলাম সেটা। সো তোমরা বের করো যে সার্কেলের ইকুয়েশন হচ্ছে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 6x মাইনাস 8y প্লাস 1 ইকুয়াল টু 0, এবং যেই পয়েন্ট থেকে স্পর্শক আঁকবো সেটা হচ্ছে 1,1। সো এই স্পর্শকের দৈর্ঘ্য কত হবে? খুব দ্রুত আমাদেরকে উত্তরটা দাও। সো আমিও প্রবলেমটা সলভ করার চেষ্টা করি, দেখি পারি কিনা। তবে তার আগে চলো আমরা বের করে নেই যে জি এর মান কত। জি এর মান এখানে 3 এবং এফ এর মান এখানে -4 আর সি এর মান এখানে 1। সো আমার যে ম্যাথটা, সেই ম্যাথে আমরা পাবো 1 স্কয়ার প্লাস 1 স্কয়ার প্লাস আমরা পাবো টুয়াইস জি হচ্ছে আমার এখানে পাবো 6। সো 6 ইন্টু 1 প্লাস আমরা পাবো, প্লাস না এখানে আসলে মাইনাস, সো -8 ইন্টু 1 প্লাস আমরা পাবো 1। তার মানে ফাইনালি আমরা যেই জিনিসটা পাবো সেটা হচ্ছে 1 প্লাস 1 প্লাস 6 মাইনাস 8 প্লাস 1। আমি দেখতে পাচ্ছি যে ইতিমধ্যে অনেকে আমরা দেখতে পাচ্ছি আমি ম্যাথটি শুরু করার আগে অনেকে উত্তর দিয়েছে 1, এবং খুবই চমৎকার ব্যাপার হচ্ছে যে এই প্রশ্নের উত্তরটা হচ্ছে আসলেই √1, তার মানে 1। সো তোমরা যারা যারা সঠিক উত্তরটা দিয়েছো তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন, এবং তোমরা আসলে পারবে,
সত্যি কথা বলতে আমার বিশ্বাস আছে যে তোমরা পারবে, এবং তোমরা তোমাদের সামনের দিনগুলোতেও কিন্তু এই প্র্যাকটিসটা অবশ্যই চালিয়ে যাবে, ঠিক আছে? সো আমাদের আজকের ম্যাথ লাইভ ক্লাস এই পর্যন্তই থাকলো। সো আশা করি তোমরা এই বৃত্ত সম্পর্কিত তোমাদের যে কোনো প্রবলেম, যে কনসেপচুয়াল যে প্রবলেমগুলো ছিল বা একটা অ্যাপ্লিকেশনের যে প্রবলেমগুলো ছিল, আশা করি সেই প্রবলেমটা কিছুটা হলেও আমরা সলভ করতে পেরেছি। তারপরও যদি তোমাদের এই বৃত্তের উপর বা বৃত্তের কনসেপ্ট নিয়ে কোনো ধরনের জিজ্ঞাসা থাকে, অবশ্যই আমাদের 10 মিনিট স্কুলের লাইভ গ্রুপটিতে তোমরা প্রশ্ন করবে। তোমাদের প্রশ্নের অপেক্ষায় কিন্তু আমরা থাকি। আর আমাদের এই যে লাইভ ক্লাসটা আছে, এই লাইভ ক্লাসটা কিন্তু আমাদের ওয়েবসাইটে, অর্থাৎ 10 মিনিট স্কুলের ওয়েবসাইটটাতে কিন্তু আমরা ভিডিও লাইব্রেরিতে এটাকে আমরা স্টোর করে রাখি। একই সাথে লাইভ গ্রুপেও কিন্তু তোমরা এই পেজ, আমাদের এই যে লাইভ ক্লাসটা, সেই লাইভ ক্লাসটা অবশ্যই থাকে, ঠিক আছে? সো আমাদের এই লাইভ ক্লাসগুলো তোমরা পরবর্তীতেও কিন্তু তোমরা দেখতে পারবে এবং তোমাদের প্রবলেমগুলোকে সলভ করতে পারবে, ঠিক আছে? সো সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ থাকার জন্য। আবারও দেখা হবে কোনো আরেক দিন এই ম্যাথের লাইভ ক্লাসে। 10 মিনিট স্কুল লাইভ ক্লাসের সাথে থাকো। সবাইকে শুভরাত্রি।